মানে এইবারে গ্রুপ পর্বের সবচেয়ে হেভিওয়েট ম্যাচ যদি আমি বলি ব্রাজিল ভার্সেস মরক্কো। ব্রাজিল কিন্তু কখনোই তাদের গ্রুপ পর্বে যে ওপেনিং গেম সেটা হারেনি 92 বছর ধরে। ব্রাজিল দলের প্রথম শক্তি সেটা হচ্ছে কার্লো আনচেলত্তি। 2002 সালে ব্রাজিল শেষবারের মতো বিশ্বকাপ জিতেছিল, এখন 2026। এবারও 24 বছরের একটা গ্যাপ। তা আমার মনে হয় এবারের ওয়ার্ল্ড কাপের ডার্ক হর্স একমাত্র মরক্কোই। 2026 ফিফা বিশ্বকাপ নিয়ে টাইমস অফ বাংলাদেশের বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত। আমি হাসান ফাহিম রয়েছি আপনাদের সাথে। আমার সাথে রয়েছে আমার সহকর্মী মোস্তাফিজুর রহমান প্রান্ত। জি, বিশ্বকাপ শব্দটা শুনলে যে দলের নাম সবার প্রথম মাথায় চলে আসে দলটি হচ্ছে ব্রাজিল। সেই ব্রাজিল তাদের হেক্সা মিশনে ভোরে মাঠে নামছে মরক্কোর বিপক্ষে। ব্রাজিল দলটার শক্তিমত্তা কিভাবে দেখছেন? ওয়েল, র্যাঙ্কিং যদি আপনি চিন্তা করেন, দুটো একদম একদম মানে হাড্ডাহাড্ডি লড়াই চলে দুজনের মধ্যেই। ব্রাজিল হচ্ছে 6th এবং মরক্কো হচ্ছে 7। এবং এইবারের ওয়ার্ল্ড কাপে 2026 ওয়ার্ল্ড কাপে এইটাই একমাত্র ম্যাচ গ্রুপ স্টেজে যেখানে হচ্ছে টপ 10 র্যাঙ্কিংয়ের দুটি দল মুখোমুখি হচ্ছে। এছাড়া বাকি গ্রুপ স্টেজের বাকি সবগুলো ম্যাচই র্যাঙ্কিংয়ে 1 থেকে 10-এর মধ্যে কেউ কারো বিপক্ষে মুখোমুখি হচ্ছে না। তো ম্যাচটি একদম হেভিওয়েট একটি ম্যাচ। মানে এইবারের গ্রুপ পর্বের সবচেয়ে হেভিওয়েট ম্যাচ যদি আমি বলি ব্রাজিল ভার্সেস মরক্কো। হ্যাঁ, ব্রাজিলের স্ট্রং জোন বা উইক জোনে সে ব্যাপারে বলার আগে আমি একটু যদি বলে রাখি যে ব্রাজিল কিন্তু কখনোই তাদের গ্রুপ পর্বে যে ওপেনিং গেম সেটা হারেনি 92 বছর ধরে। তারা লাস্ট গ্রুপ মানে ওপেনিং ম্যাচটি হেরেছিল 1934 সালে স্পেনের বিপক্ষে 3-1 গোলে। এবং তারপর থেকে তারা একটি বিশ্বকাপে ওপেনিং ম্যাচ হারেনি। সো তারা কিন্তু খুব ভালোভাবেই স্টার্ট করতে যাচ্ছে এবং ব্রাজিল হচ্ছে একমাত্র দল যারা 5টি বিশ্বকাপ জিতেছে এবং তারাও একমাত্র দল যারা গত 24 বছর ধরে হেক্সা জয়ের জন্য অপেক্ষা করছে, কিন্তু তারা পারছে না। ব্রাজিলের কিন্তু এবার ক্যালকুলেশন দিক দিয়ে যদি চিন্তা করি, এবার কিন্তু একটা সেই সুযোগ আছে। কিভাবে সেটা যদি জানতে চান, ব্রাজিল কিন্তু 1970-এর বিশ্বকাপ জেতার পর তাদের যে পরবর্তী বিশ্বকাপটা তারা কিন্তু জিতেছিল 1994 সালে। মাঝখানে কিন্তু 24 বছরের একটা গ্যাপ ছিল। 2002 সালে ব্রাজিল শেষবারের মতো বিশ্বকাপ জিতেছিল, এখন 2026। এবারও 24 বছরের একটা গ্যাপ। বলা যায় ব্রাজিলের স্ট্যাট দিক দিয়ে যদি চিন্তা করেন, একটু কাকতালীয়ভাবে যদি চিন্তা করেন, ব্রাজিল কিন্তু এবার বেশ সুযোগ রয়েছে। মরক্কো কিন্তু ছেড়ে দেওয়ার দল নয়। মরক্কো কিন্তু তাদের যে ওয়ার্ল্ড কাপের বাছাই পর্ব 8টি ম্যাচের 8টি ম্যাচ জিতেই তারা এখানে এসেছে। আফ্রিকার ব্রাজিল বলা হয় এই মরক্কোকে। তাদের বিপক্ষে আজ ব্রাজিলের ম্যাচ। এক্সাইটিং একটি ম্যাচ হবে। প্রান্ত, ম্যাচের আগে কিন্তু প্রেস কনফারেন্সে সেক্ষেত্রে হাকিমিকে আমরা বলতে শুনেছি, তিনি বলেছেন যে আমি মার্কিনিসের কাছ থেকে আনচেলত্তি ট্যাকটিক্স বা তাদের বই অনেক কিছু পড়ে ফেলেছি, মানে হাস্যাত্মক ভঙ্গিতেই তিনি যে ব্যাপারটা বলেছেন। মরক্কোর জন্য এই ম্যাচ থেকে পাওয়ার কি হতে পারে? মরক্কো কিন্তু ফার্স্ট আফ্রিকান টিম যারা কিন্তু ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালিস্ট। গতবারই আমরা দেখেছি যে 2022 কাতার বিশ্বকাপে তারা সেমিফাইনাল খেলেছে এবং অনেকগুলো হেভিওয়েট দলকে তারা বিদায় করে দেন ওই মঞ্চটায় তিনি খেলেছেন। সেই ফর্মটা কিন্তু মরক্কো একদমই ধরে রেখেছে। মরক্কোর যে কোচ 3 মাস আগে যিনি নিজে থেকেই সরে গিয়েছেন জাতীয় দল থেকে, ওয়ালিদ রেগ্রাগুই, তিনি কিন্তু মরক্কোর দলটাকে একটি বিস্ট টিম হিসেবে পরিণত করেছিলেন। মরক্কো কিন্তু তাদের শেষ 29টি ম্যাচেই অপরাজিত। মানে কেউ ভাবতে পারবে যে আফ্রিকার একটি দল শেষ 29টি ম্যাচেই তারা অপরাজিত এবং কোয়ালিফায়ার 8 ম্যাচের 8টি জয় নিয়ে তারা এই ওয়ার্ল্ড কাপে আসছে। তাদের র্যাঙ্কিং 7। মানে ব্রাজিলের সাথে তাদের যে একদম হাড্ডাহাড্ডি লড়াই, সেটা স্ট্যাটর বলেন, শক্তিমত্তার দিক দিয়ে বলেন, সব দিক দিয়ে কিন্তু সেম। এবং মরক্কো কিন্তু মরক্কোর হাতে কিন্তু একটা ব্রাজিলকে হারিয়ে একটা রেকর্ড করারও সুযোগ রয়েছে। ব্রাজিল কিন্তু কখনোই আফ্রিকান কোনো দলের সাথে গ্রুপ পর্বে হারেনি। একমাত্র ক্যামেরুনের বিপক্ষে হেরেছে 2022 সালে গ্রুপ পর্বে। মরক্কোর সেকেন্ড আফ্রিকান টিম হওয়ার সেই সুযোগ রয়েছে ব্রাজিলকে হারানোর। এবং মরক্কোর যে টিম স্পিরিট, নিঃসন্দেহে তারা ব্রাজিলকে হারানোর জন্য যথেষ্ট যোগ্য। প্রান্ত, মরক্কোকে নিয়ে আমরা শুনলাম, এখন ব্রাজিলকে নিয়ে যদি কথা বলি, বিগত কয়েক বিশ্বকাপে আমরা ব্রাজিলের দল নিয়ে যেমনটা হাইপ দেখতাম বিশ্বকাপের আগে বা বিশ্বকাপ চলমান অবস্থায়, ব্রাজিল ফ্যানরা এবার খানিকটা চুপচাপই রয়েছে মনে হচ্ছে। এই ব্রাজিল দলের শক্তিটা আসলে কোথায় আপনি দেখছেন এই বিশ্বকাপে? ওয়েল, এই ব্রাজিল দলের প্রথম শক্তি সেটা হচ্ছে কার্লো আনচেলত্তি।
মানে ইউ হ্যাভ টু অ্যাডমিট ইট যে এই মানুষটা এসে ধরেন ব্রাজিল পারফর্ম না করলেও তার ম্যানেজমেন্ট স্কিল দিয়েও তিনি ব্রাজিলকে অনেক দূর নিয়ে যেতে পারবেন। একমাত্র তিনিই পারবেন এই ব্রাজিলকে, ইগোইস্টিক ব্রাজিল আমি যদি বলি একটু, সেখানে নেইমার রয়েছে, ভিনিসিয়াস জুনিয়র রয়েছে, রাফিনার কথা আমি একটু আলাদা করে রাখলাম। সব স্টার প্লেয়ারদের হ্যান্ডেল করতে হলে আপনার ওরকম স্টার কোচ হতে হবে, এবং কার্লো অ্যানচেলোত্তি কিন্তু ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ ইতিহাসের এবং ফুটবল ইতিহাসের প্রথম ফরেন কোচ, এবং প্রথম ফরেন কোচ হিসেবেই তিনি ওয়ার্ল্ড কাপে ব্রাজিলকে ম্যানেজ করতে যাচ্ছেন। অ্যানচেলোত্তির যে বিগ পাওয়ার, ম্যানেজমেন্ট, ইগো সামলাতে তিনি যে এক্সপার্ট, তিনি কিন্তু এই ব্রাজিল দলকে এই কারণেই তিনি অনেকটা তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে আসতে পেরেছেন। এবং ব্রাজিলের যদি আরেকটু স্ট্রং জোনটা আমি যদি বলি, ডেডলি কাউন্টার অ্যাটাক। আপনি দেখেন ব্রাজিল অপোনেন্টের কাছ থেকে বল নিয়ে আপনি যখন কুইক কাউন্টার খেলবেন, তখন আপনার দুই পাশে দুই উইঙ্গে আপনি পাবেন ভিনিসিয়াস জুনিয়র, একদিকে পাবেন আপনি রাফিনা, দুজন স্প্রিন্ট মাস্টার, ড্রিবল মাস্টার, কাট ইন মাস্টার। তো তারা যখন কাউন্টারটা দিবে, সঙ্গে সেন্টার আমি যদি কুনিয়াকেও ধরি বা নেইমারকেও ধরি, তারপরও ভিনিসিয়াস এবং রাফিনের যে কুইক কাউন্টারটা দিবে, সেটা ব্রাজিলের জন্য বিশাল অ্যাডভান্টেজ একটা। কার্লো অ্যানচেলোত্তি নিঃসন্দেহে রাফিনা এবং ভিনিসিয়াসের উপর ট্রাস্ট করতে পারেন, এবং ট্রাস্টের ফলাফলটা ডেফিনেটলি তিনি পাবেন, যদিও মরক্কো দলটা ডিফেন্সিভলি বেশ সলিড। প্রান্ত, ব্রাজিলের তো আমি স্ট্রেংথ নিয়ে অনেক কিছু শুনলাম। এখানে আমরা ব্রাজিল দলটার যখন ফুলব্যাক নিয়ে কথা বলি, ইতিহাসে তাদের অনেক সেরা সেরা ফুলব্যাক দিয়েছে। আমি কাফুর কথা বলি, কার্লোসের কথা বলি, মার্সেলো, দানি আলভেজ, যাদের কথাই বলি। কিন্তু বর্তমান সময়ে ব্রাজিল সেই ঐতিহাসিক ব্যাপারটা থেকে অনেকটা সরে আসছে। ব্রাজিল দলে এই ব্যাপারটা কি ভোগাবে কিনা এই বিশ্বকাপে? ডেফিনেটলি ব্রাজিলের এবারের ওয়ার্ল্ড কাপে, মরক্কোর সাথে ম্যাচ বলেন বা এবারের টোটাল ওয়ার্ল্ড কাপ জার্নিটা যদি আপনি বলেন, সবচেয়ে উইক পয়েন্টটা হচ্ছে এই ফুলব্যাক ক্রাইসিস। আপনি দেখেন ম্যাচ শুরুর কয়েকদিন আগেই ওয়েসলি, তিনি কিন্তু রাইট ব্যাক, যে ওয়েসলি, তিনি কিন্তু ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে যান ইনজুরির কারণে, এবং তার বদলে দলে জায়গা পান সদ্য ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে লিঙ্কড, একদম হেভিলি লিঙ্ক, এবং জয়েন করেই যাবে এডারসন। তিনি কিন্তু সেন্টার মিডফিল্ডার, কিন্তু ট্রেনিংয়ে তাকে রাইট ব্যাক হিসেবে খেলানো হচ্ছে। কতটা অভাবে রয়েছে ব্রাজিল একজন প্রপার রাইট ব্যাকের, একজন সেন্টার মিডকে আপনার রাইট ব্যাক হিসেবে ট্রেনিং করাতে হয়, এবং খেলানোরও তার কথা রয়েছে। এছাড়াও আপনি আদার ফুল ব্যাকগুলো যদি দেখেন, ডানিলো, সান্দ্রো, তাদের সাথে কিন্তু বর্তমান ব্রাজিল দলটার সাথে কিন্তু তারা অ্যাকচুয়ালি যায় না। যেই দলে মাইকন খেলেছে, যেই দলে কাফু খেলেছে, যেই দলে মার্সেলো খেলেছে, তাদের সাথে এই সান্দ্রো এবং ডানিলোর মতো ফুল ব্যাক নিয়ে আমি জানি না কতদূর ব্রাজিল যেতে পারবে। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি এটা একটা বিগেস্ট উইক পয়েন্ট ব্রাজিলের এবারের ওয়ার্ল্ড কাপের জন্য। আরেকটা যে উইক পয়েন্ট, সেটা রয়েছে ডিপেন্ডেন্স অন ভিনিসিয়াস। ব্রাজিল কিন্তু ভিনিসিয়াসের উপর প্রচুর ডিপেন্ডেন্ট। আপনি দেখেন লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে আপনার অ্যাটাক করতেই হবে, কিন্তু মরক্কোর কথা যদি চিন্তা করেন, ওই লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে ভিনিসিয়াস জুনিয়র যখন অ্যাটাক করবেন, মরক্কোর রাইট ব্যাকে কিন্তু আশরাফ হাকিমি থাকবে। সো তখন ভিনিসিয়াসের জন্য ব্যাপারটা কতটা কঠিন হয়ে যাবে আপনি একটু চিন্তা করেন। যদি আশরাফ হাকিমির পকেটে তিনি থাকেন, যদি আশরাফ হাকিমিকে তিনি বিট না করতে পারেন, তাহলে কিন্তু লেফট ফ্ল্যাঙ্কটা একদমই বন্ধ হয়ে যাবে। তখন ব্রাজিলকে ইনস্ট্যান্টলি সুইচ করতে হবে রাইট ফ্ল্যাঙ্কে রাফিনার দিক দিয়ে। আর সেটাও যদি ব্যর্থ হয়, তখনই ব্রাজিলের আরেকটা যে উইক পয়েন্ট, সেটা ভিজিবল হবে, নেইমার ভ্যাকুয়াম। যে ক্রিয়েটিভ মিডফিল্ড, অ্যাটাকিং ক্রিয়েটিভ মিডফিল্ড, এই পার্টটা নেইমার যদি ফুল ফিট থাকতো, নেইমার অনেকটাই ব্রাজিলের এই প্রবলেমটা সলভ করে ফেলতো। কিন্তু এখন নেইমার প্রথম ম্যাচে নেইমারকে ব্রাজিল পাবে না। সেক্ষেত্রে পাকেটার খেলার কথা রয়েছে। পাকেটা খেললেও অ্যাকচুয়ালি নেইমার লেভেলের কি, এটাও আপনার জানতে হবে। ওই রকম ক্রিয়েটিভ কি, ওই রকম ট্যালেন্টেড প্লেয়ার কি, যে অন্যদিকে তাকিয়ে আপনার পেছনের সাইডে প্লেয়ারকে দেখবে যে কোথায় রয়েছে, বলটা তিনি তাকে ক্রস করতে পারবেন, তাকে থ্রু বল দিতে পারবেন। এই লেভেল তো ডেফিনেটলি পাকেটা না। সো এক্ষেত্রে কি হতে পারে, স্ট্রাইকে যাকে খেলানো হতে পারে, তিনি ফলস নাইন হিসেবে ম্যাথিয়াস কুনিয়া, ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলিয়ান অ্যাটাকার, তিনি তখন একটু ফল ব্যাক করে ভিনিসিয়াস জুনিয়র অথবা রাফিনাকে সেন্ট্রালি অ্যাটাক করতে পাঠিয়ে দিতে পারেন। এই উইক জোনগুলো যদি ব্রাজিল ভালোভাবে কভার করতে পারে, তাহলে আমার মনে হয় এই ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের বেশ ভালো সম্ভাবনা রয়েছে। প্রান্ত, একটা জিনিস আমি শুনছিলাম আপনার কাছ থেকে, যে ব্রাজিল যেহেতু একদম জেনুইন স্ট্রাইকার নেই, কিংবা ক্রিয়েটিভিটিটাও মিস করতে পারে, এই কারণে কুনিয়াকে খেলাতে পারে। দেখেন, এই জায়গাটাতে কি ব্রাজিল ক্রিয়েটিভ মিডফিল্ডার মিস করবে না? আমরা তো নেইমারের কথা যখন চিন্তা করি, তখন ব্রাজিল দলে সে অ্যাটাকিং মিডফিল্ডার। ব্রাজিলের এই দলটাতে কার্লো আনচেলোত্তি কি খুব বেশি ডিফেন্স ফোকাস হয়ে যাচ্ছে না? কারণ সে ক্যাসিমিরোকে দলে নিয়েছে, সে ফ্যাবিনিওকে দলে নিয়েছে, সে এডারসনকেও নিয়েছে, অনেকটা একই প্রোফাইলের তিনজন ডিএম। এই জায়গায় ক্রিয়েটিভিটিটা আসলে কে প্লে করবে, এটা কি একটা প্রশ্ন থেকে যায় না? ডেফিনেটলি প্রশ্ন থেকে যায়, কিন্তু আপনি একজনকে যে মিস করেছেন, তিনি এই গুরু দায়িত্বটা নেবেন, ব্রুনো গিমারেস।
তিনি কিন্তু কিন্তু গ্রিমারেস তো খুব ক্রিয়েটিভ কেউ না, তার ফিজিক্যাল অ্যাবিলিটি খুব তার ভালো, রাইট সে বক্স টু বক্স রান মেক করতে পারবে, কিন্তু ক্রিয়েটিভিটিটা একটা থ্রু পাস বের করা, প্রেস করতেছে সেই প্রেস ব্রেক করে কিছু একটা বল ডেলিভার করা, ওই জিনিসটা কি মিসিং না এই মিডফিল্ডে? দেখেন, আপনি যদি এই সিজনের ব্রুনো গিমার্সের খেলাটা দেখেন, তিনি কিন্তু যথেষ্ট ফুলফিল করেছে আপনার এই রিকোয়ারমেন্টগুলো। তিনি কিন্তু ডিফেন্ড করেছেন, তিনি কিন্তু অ্যাটাক করেছেন, তিনি বল ক্রিয়েট করেছেন, তিনি বল থ্রু দিয়েছেন, চান্স ক্রিয়েট করেছেন, নিজে গোল করেছেন। সো ব্রুনো গিমারেসের ওই পটেনশিয়ালিটিটা ডেফিনেটলি আছে। কিন্তু হ্যাঁ, তিনি তো আর নেইমার না, রাইট? তিনি তো আর পাকেতা, যখন আমরা চিন্তা করব পাকেতার ভিটিনিয়া বা পেদ্রি, ভিতিনে বা পেদ্রি, আপনি যখন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারদের সাথে মিলাতে যাবেন, তখন হ্যাঁ, এই জায়গাটাতে ব্রাজিলের লুপহোলটা রয়েছে। ফুল ফিট নেইমার যদি থাকতো তাহলে এই প্রশ্নটা কখনোই উঠতো না। তখন আরেকটা কাজ করা যেতে পারে, রাফিনাকে আপনি চাইলে এই অ্যাটাকিং মিডের রোলটা দিয়ে আপনি ভিনিসিয়াস আর গ্যাব্রিয়েল মার্টিনেলি বা এনরিক, এই তিনজনের মধ্যে দুইজনকে আপনি দুই উইংয়ে খেলিয়ে আপনি ম্যাথিয়াস কুনিয়া অথবা এগোর থিয়াগোকে আপনি ওপরে নিয়ে আসতে পারেন। তখন হয়তো এই ক্রিয়েটিভিটির যে একটা মিসিং লিঙ্ক, এটা রাফিনাকে দিয়ে গোছানো সম্ভব। আমরা আসলে ব্রাজিল নিয়ে অনেক আলাপ করছিলাম, দেখেন মরক্কোকে হয়তো আমরা লাইটলি নিয়ে ফেলতেছি। এই মরক্কো ডিফেন্সিভলি প্রচণ্ড সলিড, এখানে আশরাফ হাকিমি রয়েছে, ডিওপ রয়েছে, রিয়াদ রয়েছে। সো এই মরক্কো এই ম্যাচে কিন্তু সবাইকে চমকে দিতে পারে, এবং এই বিশ্বকাপেও কিন্তু মরক্কো নিজের ছাপ ফেলতে পারে। মরক্কোর জার্নিটাকে আপনি কত দূর দেখছেন এবার? এই 2026 বিশ্বকাপে যে মরক্কো ডিরেক্ট কোয়ালিফাই করলো, তারা যে বাছাই পর্বগুলো ম্যাচ খেলেছে, 8টা ম্যাচ খেলেছে, তারা কিন্তু এই 8 ম্যাচে জিতেছে এবং 22টি গোল তারা দিয়েছে। এবং আপনি কি জানেন তারা কয়টি গোল কনসিড করেছে? মাত্র 2টি। মানে আনবিলিভেবল। আপনি একটা আফ্রিকান টিম, বাকি আফ্রিকান টিমদেরও আপনি দেখেন, সেখানে তারা কাদের বিপক্ষে খেলেছে? অলমোস্ট সবার বিপক্ষেই তারা খেলেছে। সেখান থেকে মাত্র 2টি গোল কনসিড করে ওয়ার্ল্ড কাপে আসা এবং প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ফেস হওয়া, একটা নার্ভসেরও ব্যাপার থাকে এবং মেন্টালি স্ট্রেংথেরও ব্যাপার থাকে। মরক্কো কিন্তু ডেফিনেটলি ওই দিক দিয়ে চাঙ্গা রয়েছে যে হ্যাঁ, ব্রাজিল হোক কিংবা ফ্রান্স কিংবা যে দলই হোক, আমরা তাদের হারানোর জন্য প্রস্তুত। কিন্তু হ্যাঁ, মরক্কোর এবারের সবচেয়ে বড় সিটব্যাকটা আমি যদি বলি, তাদের মেইন সেন্টার ব্যাক নাইফ আগুয়ের্ট, তিনি কিন্তু এই ওয়ার্ল্ড কাপ থেকে ইনজুরির জন্য ছিটকে গিয়েছেন। হ্যাঁ, এটা ডেফিনেটলি একটা সিটব্যাক তাদের জন্য। কিন্তু ওই যে বললাম, আশরাফ হাকিমি, মাজরাউই, যারা ডিফেন্সটা সামলাচ্ছে, সোফিয়ান আমরাবাদ ডিফেন্সিভ মিডেও খেলতে পারেন, সেন্টার ব্যাকও খেলতে পারেন। এই যে সবার সম্মিলিত একটা টিম, এটা কিন্তু কেউ একজন স্টার যে প্রতি দলে থাকে, এটা কিন্তু এমন টিম না। আপনি ব্রাজিলকে বলতে পারেন ভিনিসিয়াস জুনিয়রের ব্রাজিল, আপনি ব্রাজিলকে বলতে পারেন রাফিনার ব্রাজিল, নেইমারের ব্রাজিল, কিন্তু আপনি মরক্কোকে বলতে পারবেন না শুধুমাত্র আশরাফ হাকিমির ব্রাজিল, শুধুমাত্র আগুয়েরের ব্রাজিল, মাজরাউইয়ের ব্রাজিল বা ব্রাহিম ডিয়াজের ব্রাজিল। এটা কিন্তু মরক্কো টিমটা পুরো একটা কালেকটিভভাবে তারা ভালো খেলছে এবং ওই ফলটাই তারা দিচ্ছে। এবং এখানে থ্যাঙ্কস টু তাদের প্রিভিয়াস কোচ যে ওয়ালিদ, তিনি কিন্তু একদম এমনভাবে টিমটাকে ট্রান্সফর্ম করেছেন যাতে এটা যদি ইউরোপিয়ান টিম হতো, তাহলে এতক্ষণে এটা র্যাঙ্কিং বলেন বা হাইপের দিক দিয়ে বলেন, এবার তার অনেকেই বলে দিত যে মরক্কো চ্যাম্পিয়ন হবে। তো কিন্তু এটা জাস্ট বিকজ অফ আফ্রিকান টিম, মরক্কোকে কিন্তু ওইভাবে কেউ রেট করছে না। তো আমার মনে হয় এবারের ওয়ার্ল্ড কাপের ডার্ক হর্স একমাত্র মরক্কোই। মরক্কো নিয়ে বেশ ভালো আমরা কথা শুনলাম। মরক্কো 2022 বিশ্বকাপে সবাইকে চমকে দিয়েছে। মরক্কোর ফুটবল যে কালচারটা, সেটাও কিন্তু বেশ ভালোভাবে ডেভেলপ হয়েছে বেশ কিছু বছরে। আমরা যদি মরক্কোকে আইডিয়াল এক্সাম্পল হিসেবে চিন্তা করি, বাংলাদেশের পক্ষে কি এরকম কিছু আসলে করা সম্ভব? কারণ আমরা দেখতে পেয়েছিলাম যে এই অনূর্ধ্ব-20 বিশ্বকাপ, সেখানে তারা আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এই যে একটা জেনারেশন ক্রিয়েট হয়েছে, বাংলাদেশের আসলে কি শেখার রয়েছে মরক্কোর কাছ থেকে? মানে পজিটিভটা কি নেওয়া যেতে পারে? দেখেন, বাংলাদেশে এখন যে জোয়ারটা চলছে বেসিক্যালি হচ্ছে যারা বংশোদ্ভূত প্লেয়ার রয়েছে তাদেরকে এনে একটা পাসপোর্ট দিয়ে বাংলাদেশের নাগরিক করে তাদের ন্যাশনাল টিমে খেলানো হচ্ছে। খুবই ভালো জিনিস, কারণ কোয়ালিটির দিক দিয়ে বিস্তর ফারাক থাকবে এই দেশের খেলে বড় হয়ে ওঠা প্লেয়ারের সাথে একটা বিদেশে খেলে বড় হয়ে ওঠা প্লেয়ারের। কিন্তু আপনি শুধুমাত্র বংশোদ্ভূত প্লেয়ারদের দিয়েই একটা দলকে আপনি ওয়ার্ল্ড কাপে নিতে পারবেন না। আপনি যতই বলেন, হ্যাঁ আপনি হয়তো ওই স্টেজটা পার হতে পারবেন, সবাইকে নিয়ে এসে আপনি কোয়ালিফায়ারে যেতে পারবেন, ওয়ার্ল্ড কাপে যেতে পারবেন, কিন্তু সেখানে আউটপুটটা যে দরকার, রেজাল্টটা দরকার, সেজন্য আপনার কোর টিমটা ভালো হতে হবে। একদম মানে আপনার পাইপলাইনে ওইরকম প্লেয়ার থাকতে হবে, আপনার 3টা ন্যাশনাল টিম বানানোর মতো হাতে প্লেয়ার থাকতে হবে যারা একজন আরেকজনকে বিট দিবে। সেজন্য বাংলাদেশের যে মেইন পাইপলাইন, ওইটাকে আগে ডেভেলপ করতে হবে। আপনি শুধু এখানে কোনো ইন্ডিভিজুয়ালকে ফোকাস করা যাবে না। এটা হচ্ছে একদম বাংলাদেশের ক্লাব পর্যায় থেকে শুরু করে। আপনি চিন্তা করেন, কয়টা মানুষ ক্লাব ফুটবল খেলা দেখতে যায় বাংলাদেশের? খুবই হাতে গোনা কম।
ম্যাক্সিমাম বসুন্ধরা কিংস ভার্সেস আবাহনীর ম্যাচ হলে বা আবাহনী ভার্সেস মোহামেডান হলে রহমতগঞ্জের খেলা কয়জন দেখতে যায়, আপনি আরামবাগের খেলা কয়জন দেখতে যায়। সো এরকম ওই ক্লাব ফুটবলে যে কালচারটা বাংলাদেশ থেকে নষ্ট হয়ে গেছে সেটাকে ফিরিয়ে আনতে হবে, এবং সেটা ফিরিয়ে আনার কয়েকটা ধাপ আগে পালন করতে হবে। ব্রডকাস্টিংটা খুব ভালো হতে হবে, প্লেয়াররা যে খেলছে প্লেয়ারদের বয়সভিত্তিক দলগুলো থেকে প্লেয়ারদের আরও তুলে নিয়ে আসতে হবে, বয়সভিত্তিক খেলা বাড়াতে হবে। ওই যে যেটা বললাম, পিলারটা যদি আপনার মজবুত না হয় তখন আপনি মেইন স্টেজে গিয়ে ওই রকম ভালো প্লেয়ার পাবেন না, আপনি যতই বংশোদ্ভূত দিয়ে আসেন। সো হ্যাঁ, দিন শেষে ঘুরে ফিরে ওই প্রশ্নটা ওইখানে যে আপনি তরুণ বাচ্চাদের থেকে স্কুল থেকে শুরু করেন না, স্কুল থেকে আপনি যখন এই প্রজেক্টগুলো নেবেন, একদম প্রতি মাসে মাসে খেলা হবে একটা করে প্রতিটা স্কুলের সাথে স্কুল, ওইখান থেকে আপনি প্লেয়ার স্কাউট করেন না, ওই প্লেয়ারদের নিয়ে আপনি একটা ট্রেনিং সেন্টারে নেন না, সবাইকে একটা ক্যাম্প ডাকেন না, 100 জনের প্লেয়ার একটা ক্যাম্প করেন, সেখান থেকে আপনি আস্তে আস্তে ট্রেনিং দিতে দিতে একাডেমি করে করে সেখান থেকে প্লেয়ার করে নিয়ে আসেন। 10 বছর পর যদি এই টিম এশিয়ার পরাশক্তিদের না হারায়, সাউদি সে তো বাদই দিলাম, সাউদি সে তো এখন আমরা বললে কই হারাই, এশিয়ার পরাশক্তিদের যদি না হারায় তখন আপনি ডিফারেন্সটা দেখতে পারবেন যে আসলেই পসিবল ব্যাপারটা। তো আমরা একদম শেষ দিকে চলে এসেছি। ব্রাজিল মরক্কো ম্যাচ নিয়ে প্রেডিকশনটা যদি বলে দিতেন। অনেক হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে, মানে এই ওয়ার্ল্ড কাপের এখন পর্যন্ত যে দুই তিন দিন গেল সবচেয়ে হেভিওয়েট ম্যাচ এখন, এবং গ্রুপ পর্বেও বলা যায় সবচেয়ে হেভিওয়েট ম্যাচই এটি হতে যাচ্ছে। দুই দলের জন্য একটু ব্যাপারটা কঠিন হয়ে দাঁড়াবে, কারণ আপনি মরক্কোর ডিফেন্স যদি চিন্তা করেন, ভেরি রিচ ডিফেন্স, মানে অনেক কোয়ালিটিফুল ডিফেন্স। ব্রাজিলের অ্যাটাকের কথা চিন্তা করেন, তার চেয়েও বেশি কোয়ালিটিফুল ব্রাজিলের অ্যাটাক। সো হ্যাঁ, আমার দিন শেষে মনে হয় ব্রাজিল 2-1 গোলে ম্যাচটি জিতবে। লাস্ট মোমেন্টে হয়তো ব্রাজিল একটা উইনার নিয়ে আসবে, টিল নাও ড্রই থাকবে, 1-1 একটা ড্র থাকবে, লাস্ট মোমেন্টে হয়তো ব্রাজিল গোল দিয়ে 2-1 গোলে ম্যাচটি জিতে যাবে। আপনার কি মনে হয় এই ম্যাচের প্রেডিকশন? এক্ষেত্রে আমিও আপনার সাথে অনেকটা একমত, কারণ হচ্ছে কার্লো আনচেলত্তি কাউন্টারে শেষ মুহূর্তে বা আমার কাছে মনে হয় একটা জয় সূচক একটা গোল সে বের করে আনবে। যাই হোক, আজকে আমাদের সময় একদমই শেষ। এই ছিল বিশ্বকাপ নিয়ে টাইমস অফ বাংলাদেশের আজকের বিশেষ আয়োজন। আগামীকাল একই সময়ে অন্য কোনো দলের অ্যানালাইসিস ও আপডেট নিয়ে আমরা চলে আসবো টাইমস অফ বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্মে। একটা জিনিস মনে করিয়ে দিতে চাই, টাইমস অফ বাংলাদেশের ফেসবুক পেজে কিন্তু চলছে বিশ্বকাপ নিয়ে বিশেষ কুইজ। চোখ রাখুন টাইমস অফ বাংলাদেশের ফেসবুক পেজে।